গুড মর্নিং। আজকে আমি আলোচনা করব কিছু ফ্যাক্টর নিয়ে, যে সমস্ত ফ্যাক্টরগুলো বায়ু প্রবাহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী। ফ্যাক্টরস এফেক্টিং উইন্ড মোশন। তো ফার্স্ট বলি উইন্ড কি না। উইন্ড হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ এয়ার ইন হরাইজন্টাল মোশন। যে সমস্ত এয়ার হরাইজন্টাল মোশন, এয়ারের মধ্যে যে হরাইজন্টাল মোশন দেখা যায় সেটাকেই আমরা উইন্ড বলি। In meteorology, the term wind refers to the horizontal movement of air relative to the earth surface. তাহলে আর্থ সারফেসের সাপেক্ষে যে বাতাসের যে হরাইজন্টাল মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে উইন্ড। এই উইন্ড মোশনের ক্ষেত্রে অনেকগুলি ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট। তো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চারটে ফ্যাক্টর হচ্ছে হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট, রোটেশন অফ দ্য আর্থ যেটাকে বলা হয় কোরিওলিসিস ফোর্স, এবং ফ্রিকশনাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল অ্যাকশন অফ উইন্ড। ফার্স্ট আসি হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট। The force that causes wind movement results from horizontal pressure gradient, pressure difference. বায়ু প্রবাহ যে সৃষ্টি হচ্ছে সেই বায়ু প্রবাহের প্রধান কারণই হচ্ছে হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট। একটা জায়গায় ভূপৃষ্ঠে কোনো জায়গায় দেখা যায় টেম্পারেচার বেশি, কোনো জায়গায় টেম্পারেচার কম। তো এই টেম্পারেচারের পার্থক্যের জন্য যেখানে টেম্পারেচার বেশি সেখানে আমরা জানি যে লো প্রেসার, এবং যেখানে টেম্পারেচার কম সেখানে হাই প্রেসার। তো এই প্রেসার যে ডিফারেন্স দেখা যায়, এই প্রেসার ডিফারেন্সের ফলেই বায়ু প্রবাহটা হয়, সূত্রপাত হয়। তো উইন্ড মুভস ফ্রম হায়ার প্রেসার টু লোয়ার প্রেসার। এটাও তোমরা জানো যে বায়ু প্রবাহ হয় প্রধানত হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহ হয়। Thus, the pressure difference causes wind to blow, and the greater this difference, the greater the wind velocity. তাহলে এই প্রেসার ডিফারেন্সের ফলেই বায়ু প্রবাহটা সৃষ্টি হচ্ছে, এবং এই দুটি রিজিয়নের মধ্যে প্রেসার ডিফারেন্স যত বেশি হবে তত বায়ু প্রবাহের গতিবেগ বেশি হবে, এবং প্রেসার ডিফারেন্স যত কম হবে বায়ু প্রবাহের গতিবেগ তত কম হবে। Since the direction of wind motion is always from higher pressure towards the lower pressure, the line showing the direction of wind is always perpendicular to the isobars. তাহলে এই যে ডাইরেকশন অফ উইন্ড সবসময় আমরা দেখতে পাই না হায়ার প্রেসার থেকে লোয়ার প্রেসারের দিকে। সেক্ষেত্রে যে ম্যাপে যে বায়ু প্রবাহের যে দিক দেওয়া থাকে, অ্যারো চিহ্ন দেওয়া থাকে, সেটা সবসময় আমরা দেখতে পাই না আইসোবারের সাথে পারপেন্ডিকুলারে বা সমকোণে অবস্থান করছে। When the pressure gradient is steep, the wind velocity is higher, while weak pressure gradient causes wind to blow at a low speed. তাহলে এই প্রেসার গ্রেডিয়েন্ট দুটো রিজিয়নের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট যত স্টিপ হবে, যত বেশি হবে তত উইন্ড ভেলোসিটিও বেশি হবে, এবং প্রেসার গ্রেডিয়েন্ট যত দুর্বল হবে তত দুর্বল বা তত স্লো বায়ু প্রবাহ হবে। তাহলে এই যে দ্য স্পেসিং অফ আইসোবার ইজ আ মেজার অফ দ্য অ্যামাউন্ট অফ প্রেসার চেঞ্জ অকারিং ওভার এ ডিস্টেন্স। আইসোবারের স্পেসিং থেকেও আমরা প্রেসার গ্রেডিয়েন্ট বা প্রেসার ডিফারেন্স বুঝতে পারি। নেক্সট এই ছবিটা দেখো, দিস ইজ দ্য প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। দেখো এখানে লো প্রেসার রিজিয়নে এই আইসোবারটা হচ্ছে ভ্যালু হচ্ছে 99 মিলিবার। নেক্সট আইসোবার হচ্ছে 100 মিলিবার, হচ্ছে 101 মিলিবার এবং 102 মিলিবার। তাহলে এখানে লো প্রেসার দেখা যাচ্ছে, এবং এখানে যেহেতু হাই প্রেসার দেখা যাচ্ছে, তাহলে আমরা জানি না হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহ হবে। এবং দেখো এই যে বায়ু প্রবাহের দিক, এটা দেখো এই আইসোবারের সাথে সমকোণে কার্যকরী হচ্ছে। তাহলে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের ডেফিনিশনটা কি না, দ্য ডিফারেন্স ইন অ্যাটমসফিয়ারিক প্রেসার পার ইউনিট ডিস্টেন্স। প্রতি ইউনিট ডিস্টেন্সের মধ্যে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের ডিফারেন্স দেখা যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। নেক্সট দেখো, একটু আগে বললাম যে আইসোবারের স্পেসিং থেকে আমরা প্রেসার গ্রেডিয়েন্ট বুঝতে পারছি। এখানে দেখো লো প্রেসার এবং এই রিজিয়নে দেখো হাই প্রেসার দেখা যাচ্ছে। আইসোবারের স্পেসিং এখানে
4 মিলিবার, এখানে 992, এরপর এটা 996 এবং এটা 1000, 1004, 1008, 1012 এবং 1016। তাহলে এখানে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা আইসোবার। তো এই রিজিয়নটা দেখো আইসোবারের স্পেসিং অনেক বেশি এই রিজিয়নে, কিন্তু তোমরা এই রিজিয়নটা লক্ষ্য করো, এখানে দেখো আইসোবারগুলো অনেক কাছে কাছে অবস্থান করছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই রিজিয়নে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স অনেক কম। তুলনামূলকভাবে এই রিজিয়নটায় যেহেতু আইসোবারের স্পেসিং অনেক কাছে কাছে আছে, তাই এই রিজিয়নে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স অনেকটা বেশি। ওকে, এই ছবিটা লক্ষ্য করো, এখানে প্রেসার হচ্ছে 104 মিলিবার, এরপর হচ্ছে 108 মিলিবার এবং লাস্ট 112 মিলিবার। তাহলে ডিফারেন্সটা হচ্ছে 4 মিলিবার, এখানেও 4 মিলিবার, এখানেও 4 মিলিবার। কিন্তু ডিস্টেন্সটা লক্ষ্য করো, এখানে 100 কিলোমিটার এবং এখানে 200 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারবো না, একই প্রেসার ডিফারেন্স, কিন্তু এখানে 100 কিলোমিটারের মধ্যে 4 মিলিবার প্রেসার ডিফারেন্স, আর এখানে 2000 কিলোমিটারের মধ্যে 4 মিলিবার প্রেসার ডিফারেন্স। সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে এই রিজিয়নে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স কম, তুলনামূলকভাবে এই রিজিয়নে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স অনেক বেশি। দেখো এখানে প্রেসার গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 4 মিলিবার পার 100 কিলোমিটার, আর এখানে 4 মিলিবার পার 200 কিলোমিটার। তাহলে এই রিজিয়নে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স অনেক বেশি। Therefore, the velocity of wind can be estimated from the spacing of isobar. তাহলে আমরা দেখতে পেলাম যে আইসোবারের স্পেসিং থেকে উইন্ডের ভেলোসিটি বুঝতে পারলাম। যত আইসোবারগুলো কাছাকাছি অবস্থান করছে, তত সেখানে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স বেশি, এবং প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স বেশি মানেই বায়ুর গতিবেগ বেশি হবে। আবার যত আইসোবারগুলো যত দূরে দূরে অবস্থান করবে বা ওয়াইড স্পেস আইসোবারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স কম এবং সেখানে বায়ু প্রবাহ খুব স্লোলি। ওকে, দ্য প্রিন্সিপাল ফ্যাক্টর অফ প্রেসার গ্রেডিয়েন্ট ইজ দ্য আনইকুয়াল হিটিং অফ আর্থস ল্যান্ড অ্যান্ড সি সারফেস। তো এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের প্রধান কারণ কি না, আর্থ সারফেসের যে ল্যান্ড এবং সি এরিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সূর্যরশ্মির ইনসুলেশনের ফলে বা সূর্যরশ্মি তাপীয় ফলের পার্থক্যের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উত্তপ্ত হতে দেখা যায়। তাই এই যে টেম্পারেচারের পার্থক্যটাই হচ্ছে এই প্রেসার ডিফারেন্সের প্রধান কারণ। তো diurnal variation of temperature and the resultant pressure gradients are confined to a very shallow layer of the atmosphere. এই যে টেম্পারেচার ডিফারেন্স বা প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের যে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, এটা বিভিন্ন স্কেলে ভাগ করা যায়। যেমন দৈনিক যে পার্থক্য দেখা যায়, দিনের এবং রাতের টেম্পারেচারের যে পার্থক্য, সেটা খুব কম স্কেলে বা স্মল স্কেলে আমরা দেখতে পাই। এবং ল্যাটিটিউডিনাল ভেরিয়েশন ইন দ্য অ্যাটমসফিয়ার in the amount of insolation received generate the atmospheric circulation on a much larger scale. এবং যে ল্যাটিটিউডিনাল ভেরিয়েশন দেখা যায়, যেমন ইকুয়েটোরিয়াল রিজিয়নে লো প্রেসার এবং পোলার রিজিয়নে হাই প্রেসার, এই ল্যাটিটিউডিনাল ডিফারেন্সের যে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স দেখতে পাই, সেটা অনেক বড় স্কেল বা লার্জ স্কেলে দেখতে পাই। ওকে, এটা গেল প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। নেক্সট হচ্ছে রোটেশন অফ দ্য আর্থ বা আর্থের রোটেশনের ফলে যে ফোর্স সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কোরিওলিসিস ফোর্স। Coriolis force produced by the rotation of the earth has its effect on every moving objects. ভূপৃষ্ঠে প্রত্যেকটা মুভিং অবজেক্টের উপরেই কোরিওলিসিস ফোর্স কাজ করে। আর কোরিওলিসিস ফোর্সের প্রধান কারণ কি না, আর্থের রোটেশন। সো স্ট্রিক্টলি স্পিকিং, কোরিওলিসিস ফোর্স ইজ নট আ ফোর্স ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। সেইভাবে বলতে গেলে এটা অ্যাকচুয়ালি কোনো ফোর্স বলা যায় না। ওকে, ইনফ্যাক্ট ইট ইজ অ্যান এফেক্ট, এটাকে একটা এফেক্ট বলা চলে, হুইচ রেজাল্ট ফ্রম দ্য রোটেশনাল মুভমেন্ট অফ দ্য আর্থ অ্যান্ড দ্য মুভমেন্ট অফ এয়ার রিলেটিভ টু দ্য আর্থ। যেহেতু আমাদের আর্থ রোটেট করছে, সেই আর্থের রোটেশনাল মুভমেন্টের কারণে
আর্থের যে অ্যাটমসফিয়ার সেটা রোটেট করছে, এবং অ্যাটমসফিয়ার রোটেট করার কারণে এই কোরিওলিসিস ফোর্সটা কার্যকরী হচ্ছে। তাই কোরিওলিসিস ফোর্সটাকে একটা এফেক্ট বলা চলে। দ্য কোরিওলিসিস ফোর্স ইজ জিরো অ্যাট দ্য ইকুয়েটর অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাট দ্য পোলস। এটা তো তোমরা জানো যে ইকুয়েটর রিজিয়নে কোরিওলিসিস ফোর্স একদম জিরো, এবং আস্তে আস্তে যত পোলের দিকে যায় কোরিওলিসিস ফোর্সের গতিবেগ তো বাড়তে থাকে। It acts at right angle to the horizontal direction of the wind. এই কোরিওলিসিস ফোর্স কাজ করে বায়ু প্রবাহের যে গতিবেগ তার সাথে সমকোণে কাজ করে কোরিওলিসিস ফোর্স। এবং নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারের ডিফারেন্স দেখা যায় কি না, আগেও বলেছি যে নর্দার্ন হেমিস্ফিয়ারে কোরিওলিসিস ফোর্স কাজ করছে উইন্ড বায়ু প্রবাহের অভিমুখে ডান দিকে কাজ করছে রাইট অ্যাঙ্গেলে, এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে কি করছে না বায়ু প্রবাহের অভিমুখের বাঁ দিকে কাজ করে কোরিওলিসিস ফোর্স। That is why all winds in the northern hemisphere tend to move towards the right and those of the southern hemisphere to the left with respect to the rotating earth. এই যে আর্থ রোটেট করার সাথে সাথে এই যে বললাম নর্দার্ন হেমিস্ফিয়ারে কোরিওলিসিস ফোর্স ডান দিকে কাজ করে এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে বায়ু প্রবাহের বাঁ দিকে কাজ করে। এই কারণের জন্য আমাদের ভূপৃষ্ঠে সমস্ত বায়ু প্রবাহ নর্দার্ন হেমিস্ফিয়ারে সমস্ত বায়ু তার গতিপথের অভিমুখের ডান দিকে ঘুরে যায়, এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে সমস্ত বায়ু প্রবাহ তার গতির অভিমুখের বাঁ দিকে ঘুরতে দেখা যায়। ওকে, the Coriolis force is directly proportional to horizontal velocity of the moving body. যে বায়ু প্রবাহ হচ্ছে সেই বায়ু প্রবাহের সাথে কোরিওলিসিস ফোর্স কাজ করে কিভাবে না, হরাইজন্টাল ভেলোসিটি তার বায়ু প্রবাহের গতিবেগের উপর নির্ভর করে, এবং মাস অফ দ্য মুভিং বডি যে বায়ুটা আছে তার মাস কতটা সেটার উপর নির্ভর করে, এবং সাইন অফ দ্য ল্যাটিটিউড। যেহেতু বললাম যে নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিসিস ফোর্স জিরো, এবং পোলের দিকে যত পোলের দিকে যাবে কোরিওলিসিস ফোর্স তত বাড়তে থাকে, তাই সেই ল্যাটিটিউডের উপরেও একটা ডিপেন্ড করে কোরিওলিসিস ফোর্সের প্রভাব। That is why this force, as stated earlier, is maximum at the poles and is reduced to zero at the equator. Since Coriolis force acts at the right angle to the horizontal direction of the moving object, it affects its direction and not the speed. যেহেতু কোরিওলিসিস ফোর্স যে কোনো বায়ুর সাথে বায়ুর অভিমুখের সমকোণে কাজ করে, তাই কোরিওলিসিস ফোর্স যে কোনো বায়ু প্রবাহের ডিরেকশান চেঞ্জ করতে পারে, কিন্তু কোনো বায়ু প্রবাহের স্পিড চেঞ্জ করে না। ওকে, একটা বায়ু প্রবাহের যখন কোরিওলিসিস ফোর্স প্রভাব বিস্তার করছে, তখন সেই বায়ু প্রবাহের শুধুমাত্র ডিরেকশান চেঞ্জ হবে, কিন্তু স্পিড চেঞ্জ হবে না। ওকে, এই ছবিটা দেখো, নর্দার্ন হেমিস্ফিয়ারে কোরিওলিসিস ফোর্স নর্দার্ন হেমিস্ফিয়ারে যেদিকেই বায়ু প্রবাহ হচ্ছে তারই দেখো ডান দিকে রাইট অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। ওকে, এদিকেও দেখো ডান দিকে, এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে দেখো বায়ু প্রবাহের বাঁ দিকে কার্যকরী হচ্ছে। ওকে, তো আজকে এই দুটোই থাক, নেক্সট ক্লাসে আমি বাকি ফ্যাক্টরগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।